চুয়াডাঙ্গা কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশিং চেষ্টা প্রতিরোধ, ধরে নেয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। খুলনার দৌলতপুরে মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে আহত ২ জন। চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে মা মেয়ে খুন। স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। নারায়ণগঞ্জ সহ দেশের ১০ জেলায় নতুন আইসিইউ উদ্বোধন। আমন্ত্রণ দেশ 24-এ। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা বিজিবির বাধায় প্রতিহত হয়েছে। জানা যায়, ভোর রাতে ৭৬ থেকে ৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদের ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। একই সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছ থেকে ধরে নেওয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তের ২টি পয়েন্ট দিয়ে ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দর্শকের পর্যায়ে সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানতে একটু কুষ্টিয়া যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে কি অবস্থা এখন জানাবেন। হ্যাঁ নাবিলা, গত শুক্রবার সকালে বিএসএফ এর শিকার, ওই পুশিনের শিকার যে ১২ জন কুষ্টিয়ায়, বিশেষ করে এখন যারা শূন্য রেখায় অবস্থান করছেন তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ শূন্য রেখাতেই অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে আমরা জানি যে গতকাল বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও সেই বৈঠকে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ২০ মিনিটের সেই বৈঠক। বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে পুশিনের কথা বিজিবি তথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি আসলে পুশিন নয়, তাদের নাগরিক নয়, সেক্ষেত্রে তারা যে গ্রহণ করবেন এমন বিষয়টি তারা উড়িয়ে দিয়েছেন। এবং এখন পর্যন্ত তারা সেই শূন্য রেখায় পাট খেতে অবস্থান করছেন। ৪ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষও কিন্তু সেখানে রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি তারপর থেকেই এখন এই এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, পুশিন আতঙ্ক। যদিও বিএসএফ কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগেও, তিনি জানাচ্ছিলেন ২ দেশের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের বিষয়টি অবগত করা হয়েছে। তারা সিদ্ধান্ত জানালেই একটা সিদ্ধান্ত আসবে, তারা আদৌ বাংলাদেশে থাকবে কিনা বা বাংলাদেশের নাগরিক কিনা বা বিএসএফ অর্থাৎ ভারতে তারা পাঠাবেন কিনা, এই বিষয়ে যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই হলেই সেই সিদ্ধান্ত হবে। সব মিলিয়ে বলা যায় যে নাবিলা, এখন পর্যন্ত সীমান্তে সেই আতঙ্ক রয়েছে এবং যারা পুশিনের শিকার যে ১২ জন তারাও কিন্তু সেই শূন্য রেখায় অর্থাৎ পাট খেতে অত্যন্ত মানবেতর অবস্থায় তারা কিন্তু রয়েছে। তপ্ত রোদে তারা রাত এবং দিন কাটছে। ৩ দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হয় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। নাবিলা, বুঝতে পারছি। শরীফ বিশ্বাস, আপনি কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমিনা বিলকিস ময়না, সেখানকার সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাবেন। নাবিলা, আমার পিছনে ভারত, বাংলাদেশের ২০০ কিলোমিটারের অধিক দীর্ঘ সীমান্ত, জলসীমা এবং স্থলসীমা। বাংলাদেশের সাতক্ষীরা থেকে কিন্তু সীমানা পিলার শুরু হয়েছে। ১ নম্বর পিলার আমার ডান পাশে হাড়দহ সীমান্ত, সেখান থেকেই ১ নম্বর পিলার শুরু হয়েছে। আসলে সাতক্ষীরায় পুশিনের কথা শোনা যাচ্ছিল, কিন্তু এই যে 3টি ব্যাটালিয়ন রিভারাইন জলসীমা পাহারা দিচ্ছে এবং স্থলভাগের 2টি ব্যাটালিয়ন পাহারা দিচ্ছে। সেটি হচ্ছে 33 বিজিবি এবং 17 বিজিবি। এই ব্যাটালিয়ন দুটি স্থলসীমা পাহারা দিচ্ছে।
যেটি শোনা যাচ্ছিল পুশিনের ঘটনা, এখান থেকে এই তথ্য কিন্তু বিজিবি আমাদের কাছে বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যমের কাছেও কিন্তু এই ধরনের কোনো তথ্য নেই। তবে এখান থেকে বেশ কিছুদিন আগে কলারোয়া সীমান্তের বিপরীতে হাকিমপুরে কিছু মানুষকে জড়ো করে পুশিনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিজিবি 33 ব্যাটালিয়নের কড়া নজরদারি এবং পাহারার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। সেখান থেকে সাতক্ষীরার প্রত্যেকটি সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিজিবি, আরও টহল বাড়িয়েছে এবং খুব শক্তপোক্তভাবেই হচ্ছে পাহারা দিচ্ছেন। সে কারণে কিন্তু এখনো পর্যন্ত সীমান্তগুলো সুরক্ষিত আছে এবং সীমান্তে কোনো ধরনের পুশিন হবে না এটি তারা খেয়াল রাখছেন এবং সীমান্ত সাবলীল এবং স্বাভাবিক আছে। এই ছিল সাতক্ষীরার সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। নাবিলা। আমিনা বিলকিস ময়না, এখন যারা যে অবস্থা, সেখানে অবস্থা থেকে কি মনে হচ্ছে যে খুবই দ্রুত কি তারা বের হয়ে আসতে পারবেন কিনা, কি অবস্থা দেখছেন? আসলে পুশিনের ঘটনা যে মানে ঘটনা ঘটতে যাবে সেটি আসলে প্রশ্রয় দিচ্ছে না এখানকার সাতক্ষীরার যে ব্যাটালিয়নগুলো আছে, 33 বিজিবি এবং 17 বিজিবি এবং রিভারাইন, তারা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন। সেই জায়গা থেকে কিন্তু বলা যাচ্ছে যে সাতক্ষীরা সীমান্ত, জলসীমা হোক বা স্থলসীমা, সুরক্ষিত আছে এবং স্বাভাবিক আছে। নাবিলা। অনেক অনেক ধন্যবাদ, সবশেষ জানাচ্ছিলেন। এবারে একটু জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতির খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কি দেখছেন সেখানকার সীমান্ত পরিস্থিতি? আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলে সবশেষ জানাবেন। এটা হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত। এই হাটখোলা সীমান্তের 279 যে পিলার, মেন পিলার, এই মেন পিলার 20S, এই পিলার দিয়ে কিন্তু সকালে ভারতীয় বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধকে পুশিং করে দেয়। তারা কিন্তু বাংলাদেশ সীমান্তের মধ্যেও প্রায় 150 থেকে 200 গজ ভিতরে চলে আসে। এ সময় এলাকার যে গ্রামবাসীরা ছিল, গ্রামবাসীরা মাঠে ধান কাটতে আসে। ধান কাটতে এসে কিন্তু তারা সেখানে কিন্তু তারা দেখতে পায় এবং অসঙ্গতি কথাবার্তা পেলে তারা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে কিন্তু বিএসএফের সঙ্গে তারা কিন্তু এখানে দেখানোর তারা চেষ্টা করে। তো এই যে বিজিবি সদস্যরা তখন সীমান্তে চলে আসে, সীমান্ত এসে তারা বিএসএফ করছেন 16 রেখা থেকে কিন্তু তারা এই যে ভারতীয় যে ব্যক্তি তাকে কিন্তু তারা বিএসএফ সদস্যরা তার পানিতে অনেক ডুবিয়ে রাখছেন, আবার কখনো তুলছেন। আমরা আসলে দেখতে পেয়েছি 16 রেখা থেকে বিজিবিরা বারবার তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে ভারতীয় কোনোভাবেই গ্রহণ করবে না, যদি এটি বৈধভাবে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি নিয়মতান্ত্রিক যে আছে সেভাবে কিন্তু তারা দিবে, যদি সেটি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে। কিন্তু কোনোভাবে তারা পুশিং ঠেকাতে দিবে না। তো আমরা এখানে দেখছি যে গ্রামবাসী সঙ্গে তারা সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থানে আছেন। আমি এখানে দেখার চেষ্টা করছি যে কিছু দূরে কিন্তু অতি ভারতীয় যে সীমান্ত, ওটা ওখানে জামালপুর, এটা মথুরাপুর ক্যাম্প যেটা বলে, এখানে কিন্তু আমরা দেখি সকাল থেকেই এই যে ব্যক্তিটা একই জায়গায় তারা পানির মধ্যে এখানে রয়েছেন, অমানবিক। তিনি এখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম দেখেছি তিনি বিএসএফ সদস্যের কাছে পানি চেয়েছিলেন, কিন্তু তারা পানিও দিচ্ছে না। তারা যেটা বলছেন যে এখানে জমিতে যে নর্দমা পানি আছে সেটি পান করার জন্য। আসলে এটি একটি হৃদয়বিদারক ঘটনা। তো আসলে এই যে এখন পর্যন্ত কিন্তু সীমান্ত। দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ বিভিন্ন জেলা থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। খুলনার দৌলতপুরে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ সময় 2 জন গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, ভোরে পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রের জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। এ সময় সেখানে অস্ত্র নিয়ে ঢোকে কয়েকজন। লোকমান হাকিম নামে একজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এ সময় লোকমান সহ 2 জন গুলিবিদ্ধ হন। পরে তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, লোকমানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এমন হামলা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। লোকটা খুব ভালো ছিল, আমরা একসাথে নামাজ কালাম পড়তাম, অনেক ভালো লোক ছিল।
আমরা গতকালকে মাগরিব একসাথে নামাজ কালাম পড়েছি। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গুলি হয়, কিন্তু মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত অবস্থায় গুলি, এটা আমার জীবনের প্রথম। নিন্দা জানায় আর কি, এর বিচার দ্রুত হোক আর কঠিন বিচার হোক। আর কিছু সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি, সেগুলো নিয়ে কাজ চলমান আছে, আমরা শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন সজল। সজল, আপনি এর আগের সংবাদে আমাদেরকে জানিয়েছিলেন যে দুজনের গায়ে গুলি লেগেছে, এর মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক। এখন সবশেষ কি আপডেট আছে, দুজনের অবস্থা কেমন? নাবিলা, ইতিমধ্যে যে আরেকজন আহত অবস্থায় ছিলেন, যিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেও কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে, ঢাকার একটি হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক এবং সব মিলিয়ে যেটি বলা যায়, এই এলাকাটিতে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। আমার পেছনে যে মসজিদটি রয়েছে, সেই মসজিদেই আজকে ভোরে কোরআন তেলাওয়াত করছিলেন লোকমান হাকিম, পাশাপাশি আলম শেখ, এবং তারা কোরআন তেলাওয়াত করা অবস্থায় কিন্তু তাদের বিশেষ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়ে, তার মধ্যে 4টি গুলি লোকমানের গায়ে লাগে এবং পাশাপাশি আলম শেখের গায়ে একটি গুলি লাগে। পরবর্তীতে স্থানীয় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকায় প্রেরণ করে। তবে পুলিশ যেটি আশপাশে সিসিটিভি ফুটেজ দেখে যেটি ধারণা করছে, একটি মোটরসাইকেল তারা দেখতে পাচ্ছেন, সেই মোটরসাইকেল করে দুজন যাচ্ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে তাদেরকেই ধারণা করছেন যে হয়তোবা তারাই এই ঘটনাটি ঘটিয়েছেন এবং পাশাপাশি আরও কয়েকজন থাকতে পারেন বলেও কিন্তু ধারণা। পাশাপাশি লোকমান হাকিম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, তবে তিনি স্থানীয় যে ট্যাংলরি ব্যবসা, সেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি যে ওজোপাটিকা রয়েছে পার্শ্ববর্তী, সেখানেও তিনি ঠিকাদারির কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে হয়তোবা ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরেই এমনটি ঘটতে পারে। তবে দুঃখজনক বিষয়, স্থানীয় যেটি বলছেন, খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে কিন্তু সেটি ভেঙে পড়ছে। প্রতিনিয়তই কিন্তু যে এরকম গোলাগুলি ঘটনা ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মসজিদের মতন ভেতরের মতন জায়গায়, এখানে ইবাদতের জায়গা, সেখানে এসে যে হামলার ঘটনা ঘটতে পারে, এটি কিন্তু খুলনাবাসীকে চমকে দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সব মহলে যে আলোচনা সমালোচনা, একটি ঝড় সেটি বইছে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং পাশাপাশি বলে রাখি, খুলনায় কিন্তু এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ অভিযান, সেই অভিযান চলছে। সেই অভিযানের মধ্যে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তো নাবিলা, আমার কাছে খুলনা থেকে এই গোলাগুলি ঘটনা এই ছিল সবশেষ। বিলাল হোসেন সজল, আপনি খুলনা থেকে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন মামি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 5 বছরের এক শিশুকে। গতরাত 11:30টার দিকে পড়ইকাড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়ায় এই ঘটনাটি ঘটে। প্রতিবেশী সুরভি বড়ুয়া জানান, চিৎকার শুনে বেরিয়ে দেখেন অ্যানি বড়ুয়া এবং তার ছেলে পিয়াস বড়ুয়া ঘরের দরজায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ছিল ঘরের ভেতর। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার অভিযোগ, এক প্রতিবেশীর সাথে তার আর্থিক লেনদেন ছিল, এর জেরে ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী। যখন সিটার আসি আর ওয়াইফ দিয়ে উনার মাঝখানে করে দেখি মানে চারিমিককে মানে ফুরা শরীর মানে যে ব্যাগ সুরে মানে গিয়া অত বিখ্যাত করে দিই। তারপর আইয়া দেখতে মাইয়ারে ওরা দিই রান্না করার যে সবাই মানেও রক্তাক্ত করি এটা মরে দেখি। আবার ফোয়ারা দিয়ে মাথা মাঝি এটা মনে হয় শরীর মাঝি, মানে ওর মা হয়তো বাঁচাইতে চাই, বাঁচাইতে চাওয়ানোর কারণে যাই না, ও বেশি আঘাত গই না, আর ও আমরা মেডিকেল লই যাই, ও সিলে টিলে করে আনি আর কি। যে বা যারা এই কাজটা করেছে, আমরা সকলেই মিলে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এটার যেন একটা সুস্থ বিচার হয়। আমার এই বাতিজিকে যেভাবে নির্মমভাবে প্রহার করে মৃত্যু হয়েছে, আমি সরকারের হাতে এটা আমি সুষ্ঠু বিচার দাবি করি। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যায় এখনো মামলা হয়নি, আটক হয়নি জড়িতদের কেউই।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত চলছে, বিকেলে জানাজা শেষে মামলা হবার কথা। তবে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। শনিবার বেলা 2টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কে পাহাড়তলি বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন মাসুদ। এ সময় একটি অটোরিকশা এসে 4 থেকে 5 জনের একটি দল তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায়। দেশের 10 জেলায় নতুন আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন 9টি জেলা সদর হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু, 1 লাখ কর্মী নিয়োগ, নারীদের জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং জরুরি রোগী পরিবহনে এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দেন মন্ত্রী। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য, 1500 বেড করে একটা হাসপাতাল হবে এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল। মানুষের গোড় ধরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়া হবে। যেটা আমাদের সচিব বলেছেন, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার মধ্যে 80,000 হবে মহিলা। দর্শক, এবারে একটু নোয়াখালীর হাম পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আমাদের সহকর্মী হাসিব আল আমিন অপেক্ষা করছেন সেখানে। হাসিব, জানাবেন কোন হাসপাতালে আছেন আপনি এবং সেখানে আজকে কতজন রোগী ভর্তি হয়েছে, সেখানকার পরিসংখ্যান কি? নাবিলা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে 15 শয্যার শিশু বেড অনুমোদন থাকলেও কেবলমাত্র আইসোলেশন ওয়ার্ডেই রয়েছে হাম, যেখানে 94 জন শিশু। গত 24 ঘন্টায় এটা আমাদেরকে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 33 জন শিশু। এখানকার যে অবস্থান আমরা দেখেছি সেটা মূলত আসলে সেখানে তিল ধরার ঠাঁই নাই। সেখানে মানুষ একদম গাদাগাদি করে থাকছেন, যে বিছানা না পেয়ে, শয্যা না পেয়ে মানুষজন বিছানার পাশে অবস্থান করছেন এবং বারান্দায়, সিঁড়িতে, মেঝেতে তারা অবস্থান করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে পরিবেশ পরিষ্কারও নেই এবং সেখানে যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলো ব্যবহারের অনুপযোগী। তারা বলছেন হাসপাতাল থেকে অল্প কিছু শিশুদেরকে কেবলমাত্র কিছু ওষুধ দেওয়া হচ্ছে, তবে বেশিরভাগই ওষুধ তাদের থেকে বাইরে থেকে কিনতে হচ্ছে। নোয়াখালীতে এখন পর্যন্ত 2 জন শিশু মারা গিয়েছে হামে উপসর্গ নিয়ে। এর ভিতরে 1 জন মারা গিয়েছিল শিশু আইসিইউ অভাবে। এখানে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের একটি নতুন ভবন হয়েছে, কিন্তু এই ভবনটি স্থানান্তর না করার কারণে গাদাগাদি করে রোগীদেরকে থাকতে হচ্ছে, সেবা নিতে হচ্ছে। এতে করে আক্রান্ত আরো সংখ্যা দিন দিন বাড়ছে। যে ঘরের 1 জন শিশু আক্রান্ত হয়েছেন সে ঘরে আরো একাধিক শিশু আক্রান্ত হচ্ছেন। মূলত নোয়াখালীর যে সার্বিক পরিস্থিতি, তাতে কোনোভাবে হামের প্রকোপ কমছে না। যদিও টিকাদান কার্যক্রম লক্ষ্যমাত্রা থেকে বেশি হয়েছে, তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন সেটা ফলাফল পেতেও আরো 2-3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা লাগতে হবে। এই ছিল আমার কাছে নাবিলা সর্বশেষ। হাসিব আল আমিন, আপনি নোয়াখালী থেকে সেখানকার হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। 39 বছরে উন্নয়ন বা সংস্কারের ছোঁয়া লাগেনি নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভবনে দেখা দিয়েছে ফাটল, খসে গেছে পলেস্তারা, নষ্ট নানা অবকাঠামো, পাশাপাশি নেই পর্যাপ্ত জনবল। ফলে আতঙ্কের পাশাপাশি মারাত্মক ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বান্দরবানের নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা। 1987 সালে নির্মাণ করা হয় স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি, যা এরপর থেকে আর তেমন সংস্কার হয়নি। ফলে ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। সম্প্রতি রান্নাঘরের ছাদের একটি অংশ ধসে পড়ে, বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি। এতে আতঙ্ক আর ঝুঁকি নিয়ে চিকিৎসা নেয় রোগীরা। সকাল পর্যন্ত ভর্তি হয়েছি, না আছে স্যালাইন দিয়ে গেছে, আর এখনো পর্যন্ত ডাক্তারে দেখাশোনা করে না। আমি তো বাচ্চার থেকে মেলে দিয়েছে, সেই জন্য ভর্তি করাইছি।
ভর্তি করার পর ডাক্তার আসে না, চালান দিছি। অবকাঠামোগত ঝুঁকির পাশাপাশি আছে জনবল সংকট। অনুমোদিত পদ অনুযায়ী নেই চিকিৎসক ও নার্স, ফলে সেবা দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এখানে ময়লা আবর্জনা আছে, তারপরে দেওয়াল ভাঙ্গা, পানি পড়ে, আমাদের ড্রেসিং হয় না, পানি পড়ে, ঝুঁকির মধ্যে আছে। আমরা যখন আসি তখন তো অবস্থা আরো খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু উন্নতি হচ্ছে, রং টং করতেছে। সরকার যদি আমাদের জন্য একটা নতুন ভবন দেয়, আমাদের নেক্সটের জন্য ভালো হবে। তবে ভবনটি সংস্কারের পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানান সিভিল সার্জন। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন হয়েছে, তখন নতুন ভবন নির্মাণের কার্যক্রম, অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে। তারপর হয়তো বা এটার জরাজীর্ণ আমাদের এখন যে কার্যক্রম চলছে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঈদ এবং ঈদ পরবর্তী ছুটির কারণে হয়তো বা অনেক সময় হয়তো বা ডাক্তার সংকট হইতে পারে, কিন্তু এজ এ হোল 48তম বিসিএস পদায়ন হওয়ার পরে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার আছে এবং তারা সবসময় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। 31 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন চিকিৎসা নেয় কয়েকশো মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জয়পুরহাটে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের ছাগি বিতরণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে বিতরণ করা 2 শতাধিক ছাগি। সুবিধাভোগীদের দাবি, অসুস্থ ও কম ওজনের ছাগি দেয়ায় এমন বিপর্যয়। এখন প্রশ্নবিদ্ধ কোটি টাকার সরকারি প্রকল্প। জয়পুরহাট সদরের শ্রীমতী রানী সরকার থেকে পাওয়া 2টি ছাগি নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনেছিলেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মারা যায় ছাগি দুটি। এখন শূন্য গোয়ালের মতোই তার রুটি রুজি। খুবই ছোট দুধের বাচ্চা, সে আনার পর 8 দিন 10 দিন 15 দিন কিবা এরকম হতে হতে তামানের ছাগলগুলা মারা গেছে। তার মতোই শূন্য গোয়ালে স্বপ্ন ভেঙেছে জেলার শতাধিক পরিবারে। অভিযোগ, কাগজে কলমে সুস্থ ও নির্ধারিত ওজনের কথা থাকলেও দেয়া হয়েছে কম ওজনের অসুস্থ ও দুর্বল প্রাণী। বিতরণের 1 সপ্তাহের মধ্যেই মারা গেছে 2 শতাধিক। ছাগল তো ভালোই দেখ, 2টার জায়গায় একটাই দেখ, যাতে আমাদের উপকার হয়। এত যত্ন করলাম, তারপরে রাখতে পারলাম না, এটাই তো দুঃখজনক। ছাগল আনার পর থেকে এই পাতলা পায়খানা, হাগা, বমি এবং সরকার থেকে কোনো লোকজন আসেনি, ডাক্তার আসেনি। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তাও সাফাই গাইলেন ঠিকাদারের পক্ষেই। বাজার থেকে সুস্থ ছাগল নেই, সুস্থ ছাগল নিয়ে আসে বাড়িতে আবার বাছাই করি। অসুস্থ হয়ে গেলে এগুলো আমরা দিই না, এগুলো আমরা ভিন্নভাবে রাখে পরে চিকিৎসা করে অন্য জায়গায় বিক্রি করে দিই। পরিবেশটা দেখতে হবে। ছাগল সাধারণত শুকনো জায়গা পছন্দ করে। হঠাৎ করে একটা বাড়িতে গেলে সেখানে যদি পরিস্থিতি আনহাইজেনিক হয়, সে কারণে মারা যাইতে পারে। ঊর্ধ্বতন দপ্তরের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে দাবি স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের। আর বরাদ্দ ও মান যাচাইয়ের তথ্য চাইলে অনীহা দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছাগলগুলোর স্বাস্থ্যগত কোনো ঝুঁকি বা কোনো ঝামেলা যাতে না হয়, এই জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা এবং পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। যাচাই বাছাই প্রক্রিয়া আশা করি আমাদের কোনো ধরনের ত্রুটি হয়নি। এর বাইরেও যদি কোনো ধরনের কমপ্লেন আসে বা কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি আমাদের মাঝে উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং যাচাই বাছাই করব। জয়পুরহাট জেলায় এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে 1420টি ছাগি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ দখলে নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা, তবে পিছিয়ে নেই অন্য দেশের সমর্থকরাও। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আবু কাউসার মিন্টু নিজ গ্রামের রাস্তার ধারে টাঙিয়েছেন 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসায় গড়েছেন পিস কোরিয়া নামে একটি ক্যাফেও। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1998 সালে উন্নত জীবনের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন আবু কাউসার মিন্টু মিয়া। সেই সুবাদে 2002 সালে মাঠে বসে দেখেছেন বিশ্বকাপ ম্যাচ। গ্যালারিতে উল্লাস করেছেন কোরিয়া স্লোগানে, আর মন মজে ছিল আন জুং হোয়ানের চোখ ধাঁধানো ফুটবলে। সেখান থেকেই শুরু কোরিয়া প্রেম।
এরপর 2013 সালে দেশে ফিরে এলেও ভালোবাসা কমেনি, যার বহিঃপ্রকাশ 2018 বিশ্বকাপে কোরিয়ার সমর্থনে ঢাকা বিমানবন্দর এলাকায় টানিয়েছিলেন 1 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। 2022 আসরে যা বেড়ে হয়েছিল 4 কিলোমিটার। আর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রাম খাল্লাতে 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন মিন্টু মিয়া। পতাকা করতে যে আমার প্রথম গেছে 4 কিলোমিটার করতে 5 লক্ষ টাকা, এবছর 1 কিলোমিটার 2 লক্ষ টাকা, টোটালি 7 লক্ষ টাকা গেছে। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এবং কোরিয়া প্রেমিক যে সমস্ত বাংলাদেশে যারা আছে সবাইকে আমাকে ফোন দিয়ে স্বাগতম জানা, আমার কাছে খুবই ভালো লাগে। শুধু এখানেই থেমে নেই মিন্টু মিয়া। প্রিয় দলের প্রতি ভালোবাসায় খুলেছেন পিস কোরিয়া নামে ক্যাফেও, যেখানে সব আসবাবপত্রে আছে দেশটির পতাকার ছাপ। আমার ক্যাফেতে যেমন চা কাপ এবং বাসন পেলা যা আছে সবই কোরিয়ার পতাকা আছে এবং কোরিয়ার নাম লেখা আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের খাল্লা গ্রাম যেন এখন কোরিয়া গ্রাম নামেই বেশি পরিচিত। ব্যতিক্রমী আয়োজনে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল প্রেমীদের মাঝে। মিন্টু ভাই উনি খুব মন থেকে মানে কোরিয়াকে সাপোর্ট করে, ভালোবাসে। আশেপাশের যা গ্রাম আছে সবাই যেহেতু এটাকে দেখে, যখন মানে কোরিয়া গ্রাম বলতেই, কারণ এই পতাকাটা এখন একটা পরিচিতি হিসেবে আর কি শুরু হয়েছে। আমরা যে দলে সাপোর্ট করি, কিন্তু এটা একটা সৌন্দর্য আমাদের কাছে, আমাদের এলাকায় টাঙ্গাইছে। কোরিয়া বিশ্বকাপ নিয়ে আমরা এটাই চাই, ওনার মনের আশাটা পূরণ হোক। মিন্টু মিয়ার প্রত্যাশা এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।